আমি যাব কি না সেটা আমার বিজনেস। তবে মনে রেখো, তোমার যাওয়া না যাওয়া কিন্তু আমার বিজনেস। লিটারেলি অফ আই এম ইয়োর হাজব্যান্ড। আজিনের কোনো প্রতিবাক্য নেই, কারণ একে তো এখন অমিতের সাথে তার তর্ক করার মতো মন মানসিকতা নেই। তার উপর এত দূরের রাস্তা, তার একার পক্ষে মেয়েকে নিয়ে যাওয়ার সাহসও নেই। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজন রওনা দেয়। সামনে দীর্ঘ পথ, স্টিয়ারিং হাতে অমিত পাশের সিটে আজদিন। সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। বাইরের দৃশ্য দ্রুত বদলে যাচ্ছে, সঙ্গে তার ভেতরের অস্থিরতাও থামছে না। মনে শুধু একটা ভয়, যদি দেরি হয়ে যায়, যদি পৌঁছানোর আগেই বাবার কিছু হয়ে যায়। এসব চিন্তাগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবে এদিকে পিছনে ছিটে অরিন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, তার প্রিয় পুতুলটা বুকে শক্ত করে জড়িয়ে। এভাবে নানা চিন্তা আর ভাবনার ভিড়ে কেটে যায় বহু কিলোর রাস্তা। অবশেষে গাড়ি এসে থামে বাড়ির সামনে। বাড়িটা চেনা, তবুও আজ কেমন যেন অচেনা লাগে আজরিনের কাছে। যেন সময় আর দূরত্ব সব কিছু বদলে দিয়েছে। বাড়ির সামনে তখন আগে থেকে অপেক্ষা করছে আজরিনের প্রিয় মানুষগুলো। আজরিন গাড়ি থেকে নামতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়, যেন বিশ্বাসই করতে পারছে না এতদিন পর সত্যি আজরিনকে তারা দেখতে পাচ্ছে। আমার মেয়েটা। আজিনের মা জামিনা খাতুনের কণ্ঠ কেঁপে ওঠে। পরের মুহূর্তেই তিনি ছুটে এসে আজিনকে জড়িয়ে ধরেন। এত বছরে জমে থাকা দূরত্ব, না দেখার কষ্ট, সবকিছু সেই এক আলিঙ্গনে মুছে যায়। মাহাতাবের স্ত্রী রুবিনাও এগিয়ে আসে, তার চোখ ভেজা, ঠোঁট কাপা স্বর। আজরিন। তারপর সামনে আসে মাহাতাবের মেয়ে মাহিরাও। মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তাকে দেখে আজিনের মনে হতে থাকে ঠিক 5 বছর আগের নিজের প্রতিচ্ছবি তার সামনে দাঁড়িয়ে আছে। এসবের মাঝেই অমিত যে ঘুমন্ত অরিনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, এতক্ষণে সবার দৃষ্টি যায় তাদের পানে। আর সঙ্গে সঙ্গে জামিনা খাতুন কাপা আঙ্গুলের ইশারায় ভেজা কণ্ঠে বলে ওঠেন। এটা। আজিন ঘাড় ঘুরায় জামিনা খাতুনের ইশারা করা আঙ্গুলের বিপরীতে আর বলে, আমার মেয়ে অরিন। জামিনা খাতুন এগিয়ে গিয়ে কাপ হাতে অমিতের কাছ থেকে অরিনকে কোলে টেনে নেন, সঙ্গে বলেন। আমার নাতনি। তবে জামিনা খাতুনের কোলে যাওয়ার সেই মুহূর্তে অরিনের ঘুম ভেঙে যায়, আর সে লালচে বিস্মিত চোখে চারপাশে তাকাতে থাকে। অচেনা মানুষ, অচেনা জায়গা, আর তার চোখ জুড়ে ঘুমন্ত মস্তিষ্কের কৌতূহল। রুবিনা এগিয়ে এসে অরিনের গালে আলতো করে হাত রেখে আদুরে স্বরে বলে, এই তো দেখি একেবারে আমাদের ছোট করে। এভাবে বাহিরের চারপাশ মুখরিত হাসি আনন্দের উষ্ণতায়। এভাবে বাহিরের চারপাশ মুখরিত হাসি আর আনন্দের উষ্ণতায়। এভাবে বাহিরের হাসি আনন্দ ভরে ওঠে এক অন্যরকম পরিবেশে। ভিতরে যেতেই অমিতের দৃষ্টি আটকে যায় সিঁড়ির ধাপে। সিঁড়ি বেয়ে নামছে রাহি। সামনের দৃশ্যে নজর যেতে রাহিও থমকে যায়। পদক্ষেপ তার কচ্ছপে নাই হয়ে যায়। পা চলছে তো চলছে না। অমিত তার সামনে দাঁড়িয়ে বিষয়টাতে রুহির বুকের ভেতর ধকধক বেড়ে যায়। এত বছর পর সেই মুখ, সেই চোখ, সুঠাম দেহ। হালকা পরিবর্তন হলো, আগের মতোই আছে, তবু এতে যেন মানুষটা কত অচেনা। তার আঙ্গুলগুলো শক্ত হয়ে মুঠিয়ে আসে, চোখে অপরাধবোধ আর এক ধরনের শূন্যতা। তবে তবুও নিজেকে সে সামলিয়ে নেয়। ধীরে ধীরে সিঁড়িতে নিচে নামে। তার প্রতিটি পা ফেলার সঙ্গে যেন তার বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠছে। আজিনের সামনে এসে থামে সে। দুজনের মাঝে এক হাত দূরত্ব। ঠোঁট কাঁপছে রুহির। গলায় আটকে রাখা কান্না সাথে যুদ্ধ করে তার মুখ থেকে বেরিয়ে আসে। আজু। আজিন নির্বিকার, চোখে জল নেই, কিন্তু এক ধরনের শক্ত নীরবতা আছে যা অনেক কাদার পর আসে। রুহি আবার বলে ওঠে। তুই ভালো আছিস? আজিন ধীরে বলে, হ্যাঁ, ভালো আছি। কণ্ঠে কোনো রাগ নেই, কোনো কোমলতাও নেই, শুধু স্থিরতা। রুহির চোখ এবার মাহিরার কোলে থাকা অরিনের পানে। ছোট্ট মেয়েটা কৌতূহলী চোখে তাকিয়ে আছে তার পানে। রুহির ঠোঁটে কাঁপা একটা হাসি ফুটিয়ে বলে, ও তোর মেয়ে? আজিনের জবাব নেই। রুহি এগিয়ে গিয়ে অরিনের থুতনি ধরে, সঙ্গে ভেজা চেহারায় হাসি টেনে উত্তেজিত কণ্ঠে বলে, তোর মেয়ে তো দেখি দেখতে একেবারে। এতটুকুই বলে রুহি অমিতের পানে তাকিয়ে থেমে যায়। সঙ্গে নিভে যায় তার ধূসর চেহারার উজ্জ্বল হাসি, কারণ অমিত শান্ত স্থির দৃষ্টিতেই তার পানে তাকিয়ে।
যার চোখে কোনো টান নেই, কোনো অভিযোগ নেই, বরং সে নির্লিপ্ত, স্বাভাবিক। এভাবে এখানে কিছুটা সময় ব্যয় করে আজদিন আর এক মুহূর্ত দেরি করে না, চলে যায় সেই মানুষটার কাছে যার জন্য তার এত দূর থেকে ছুটে আসা। সেখানে গিয়ে তৈরি হয় আরেক আবেগঘন পরিবেশ। জানালার পাশে বিছানায় শুয়ে আছেন মোজাম্মেল সাহেব। শরীরটা শুকিয়ে গেছে, চোখ দুটো গভীরে ঢুকে গেছে। দরজার শব্দে তিনি ধীরে মাথা ঘোরান। পর মুহূর্তে ওনার চোখ দুটো বড় হয়ে যায়, ঠোঁট কাঁপতে থাকে, শব্দ ভেঙে বের হয়। আজরিন, আজদিন আর নিজেকে সামলাতে পারে না। মুহূর্তে সে দৌড়ে গিয়ে বাবার পাশে বসে পড়ে। হামা করে কাঁদতে থাকে মোজাম্মেল সাহেব। কাপা হাতে মেয়ের মাথায় হাত রাখেন। ওনার চোখও ভিজে ওঠে। তারপর ওনার দৃষ্টি পড়ে ছোট্ট অরিনের পানে। ওনার চেহারায় মৃদু হাসি ফুটে ওঠে। তিনি হাত বাড়িয়ে অরিনকে কোলে তুলে নেন, বুকে জড়িয়ে আদর করতে থাকেন। অমিতকে কাছে ডেকে নেন। মিটে যায় ওনার তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা। বুক ভরে যায় এতটাই আনন্দে যেন এখনই তিনি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে মরতে রাজি। দুনিয়াতে ওনার আর চাও পাওয়ার কিচ্ছু নেই। বিকেলের আলো তখন নরম হয়ে এসে বাগানের প্রতিটি পাতায়, প্রতিটি ফুলে এক ধরনের স্নিগ্ধ সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। বাইরে গার্ডেনের এক কোণে রাখা বেতের দুটি সোফার চেয়ারে একটিতে বসে অমিত সামনে বেতের টেবিলে ল্যাপটপ খুলে কাজের গভীরে ডুবে আছে। অন্য পাশে নীরব প্রশান্তি। তার সামনে মাহিরা যত্ন করে ফুল গাছগুলোতে পানি দিচ্ছে, আর অরিন নিজের মতো করে সেই কাজে সঙ্গ যোগাচ্ছে। ঠিক তখনই আশঙ্কিক এক কাপ কফি এগিয়ে আসে অমিতের পানে। সে হাত বাড়ায় কাপটা নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে হালকা অভিমান মেশানো স্বর বলে, যাক, এতক্ষণে মহারানীর দয়া হলো। আমি তো ভাবলাম। কথাটা শেষ করার আগে সে মাথা তুলে তাকায়, কিন্তু পর মুহূর্তে তার কণ্ঠে হাত থেমে যায়। বিস্ময়ে তার চোখ স্থির হয়ে পড়ে, কারণ যাকে সে আশা করেছে সে সেই আজদিন না, বরং রুহি। মুহূর্তে তার মুখের উচ্ছ্বাসও নিভে গিয়ে এক ধরনের মলিনতা রূপ নেয়। নিচু স্বর নিচু করে এসে বলে ওঠে, তুমি? রুহি শান্ত দৃষ্টিতে তার পানে তাকিয়ে বলে, কেন আসতে পারি না? অমিত একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, আজরিন কোথায়? তুমি কেন এখানে? রুহি ধীরে উত্তর দেয়, ও একটু ব্যস্ত, তাই কফিটা নিয়ে এলাম। অমিত কাপটা রুহির হাত থেকে না নিয়ে আবার ল্যাপটপের পানে চোখ নামিয়ে নেয়। আঙ্গুলগুলো কিবোর্ডে ছুটতে থাকে। থ্যাঙ্কস, বাট এখন আমার কফি খাওয়ার মুড নেই। রুহি কফির কাপটা টেবিলের এক কোণে রেখে অমিতের সামনে থাকা অন্য বেতের সোফায় বসতে বসতে বলে, অভিমান? অভিমান কি আদৌ কফির উপর, নাকি আমার নিয়ে আসার? অমিত হালকা কটাক্ষর হাসি হেসে বলে ওঠে, হাউ ফানি! অভিমান? অমিত শিকদার এত সস্তা না যে যার তার উপর অভিমান করে বসবে। তবে বলবো, অভিমানের প্রশ্ন যদি উঠেও তাহলে সেটা আমার বউয়ের উপর। কি এমন ব্যস্ততা তার যে নিজের স্বামীকে এক কাপ কফি বানিয়ে দেওয়ার সময়ও তার কাছে নেই? আমার প্রতি অভিমান না থাকলেও আমার প্রতি তোমার অস্তিত্ব বা অনীহা যে প্রবল, তা তো স্পষ্ট। অমিত কিছুক্ষণ নীরব থাকে, তারপর খুব ধীর সংযত স্বরে বলে, অস্বস্তি বলো বা অনীহা, কোনো অনুভূতি আমি তোমার জন্য সংরক্ষণ করে রাখিনি। আর তুমি কি এখনো নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভেবে বসে আছো? রুহি হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে বিষাদের আবরণ স্পষ্ট। বলে, না, মনে হলো তাই বললাম। মনের ভেতর অনেক কিছুই জাগে রুহি, কিন্তু সব অনুভূতিরই যে বাস্তবে প্রতিফলন থাকবে তা কিন্তু না। বাস্তবতা সবসময় ভাবনা বা মনের মতো হয় না। এই কথাটার পর কিছুক্ষণ নীরবতা নেমে আসে। তারপর কিছুটা সময় রুহি সাহস সঞ্চয় করে বলে ওঠে, তোমার অতীত নিয়ে অনেক অভিযোগ, তাই না? অমিত একটু ভেবে নেয়, তারপর খুব স্থিরভাবে বলে, না, কোনো অভিযোগ নেই। অমিতের হেয়ালিবিহীন জবাবে রুহি খানিকটা অবাক হয়ে বলে, একটুও না। না। অমিত এবার একটু স্পষ্ট করে বলে, অভিযোগ কেন থাকবো? বরং আমি তো আমার অতীত নিয়ে শুকরিয়া আদায় করি। কারণ অতীতের বেড়া জালে তখন যা ঘটেছে আমার সাথে, তা না ঘটলে হয়তো আজকের আমি এই জায়গায় আসতাম না।
তার কণ্ঠে কোনো কষ্ট নেই, শুধু স্বীকার করে নেওয়া সত্য। যাই বলো, আমি জানি আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। অমিত নরম গলায় বলে, তা হয়তো ঠিক, কিন্তু এই মুহূর্তে সেটা এখন আর কোনো অর্থ রাখে না। আমার সাথে কাটানো দিনগুলো মনে পড়ে। রুহি ফিস ফিস করে অমিতের বাঁ হাত হালকা মুষ্টি করে নিয়ে ঠোঁটের কাছে চোখে হাসি, তারপর বলে, বুঝলাম না, এসব প্রশ্ন তোমার মাথায় কোথা থেকে আসে? তবু বলি শোনো, আমার বউয়ের সাথে কাটানো দিনগুলোর কাছে তোমার দিনগুলো এতটাই নগণ্য, যেখানে দিনের কথা তো মনে পড়া দূরেই থাক, তোমার কথাও মনে পড়ে না। চারপাশে আবার নীরবতা নেমে আসে। হঠাৎ রুহি কফির কাপটা অমিতের পানে ঠেলে এগিয়ে দিয়ে বলে ওঠে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অমিত ল্যাপটপে চোখ রেখে ঠোঁটে হালকা হাসি টেনে বলে, বউটা আমার বড্ড হিংসুটে, যদি দেখে অন্য কারো বানানো কফি খাচ্ছি তাহলে হয়তো আমার কফি খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে দেবে। রুহি মৃদু হেসে মাথা নাড়িয়ে বলে, লাগবে না, এটা ওর বানানো কফি। অমিত এবার সরাসরি রুহির চোখের পানে তাকায়, তারপর বলে, মিথ্যে বলার দরকার নেই, নিজের স্ত্রীর বানানো কফির রং আর গন্ধ অদ্ভুতভাবে আমার চেনা, তাই আলাদা করে বলার প্রয়োজন নেই। এটা কার বানানো? রুহি চুপ করে তাকিয়ে থাকে, তার চোখে জল জমে ওঠে, তো বসে হাসে, বলে, খুব ভালোবাসো ওকে, তাই না? অমিত একটু ভেবে বলে, ভালোবাসি বলবো না, কারণ অনেকেই তো ভালোবাসি বলেও ভালোবাসে না। তবে এইটুকু বলতে পারি, ও অনুপস্থিতে আমার ভেতরটা একেবারে ফাঁকা। এই ধরো আলো ছাড়া একটা ঘর, যেখানে সব কিছু আছে তবু কিছুই নেই। এত ভালোবাসো জেনে ভালো লাগলো। তবুও বলি, সারা জীবন এভাবেই ভালোবেসে ভালো রেখো আমার বোনটাকে। ও আমাদের সবার খুব আদরের। অমিত শান্ত দৃঢ় কণ্ঠে বলে, যে আমার ভালো থাকার কারণ, তাকে ভালো না রেখে উপায় আছে? কিছুটা সময় চারপাশে পরিবেশ ভারী হয়ে ওঠে। আশঙ্কিক রুহি ধীরে বলে ওঠে, সোহেলের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। অমিত চুপ করে শোনে, কোনো প্রশ্ন করে না। রুহি নিজেই বলতে থাকে, আমি ভেবেছিলাম যার সাথে চলে যাচ্ছি সেই আমার সব কিছু হবে, কিন্তু পরে বুঝলাম আমি একটা ভুল মানুষকে বেছে নিয়েছি, যে 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 আমাকে কখনোই মানুষ হিসেবে দেখেনি। তার কাছে থেকে ভালোবাসার বদলে মারধর অপমান ছিল। তো দিনের সঙ্গী নেশা করে গহীন রাতে বাসায় ফিরে আমার উপর অত্যাচার করেই ছিল তার কাজ। নিজের সন্তানকেও ওই পশু ছাড়েনি। 7 মাসের অন্তঃসত্ত্বা আমিটাকে এক রাতে এমন মারধর করে যে তা থেকে রেহাই পায়নি আমার পেটের বাচ্চাটাও। তারপর সে পালিয়ে যায় আমাকে ফেলে। কিছুক্ষণ কেউ কথা বলে না, তারপর অমিত খুব ধীরে বলে ওঠে, দুঃখজনক। একটা মাত্র সহানুভূতির শব্দ। রুহি তাকিয়ে থাকে তার পানে। তুমি একটুও কষ্ট পাওনি শুনে? অমিত শান্তভাবে প্রতিবাক্য দেয়, একজন মানুষ হিসেবে অবশ্যই কষ্ট পেয়েছি। একটু থেমে আরও বলে, তবে এটাও ঠিক, সিদ্ধান্ত যদি হয় নিজের, তাহলে তার ফলটাও নিজেকেই বহন করতে হয়। আমি যদি সেদিন না যেতাম? অমিত থামিয়ে দেয়। যদি দিয়ে জীবন চলে না। সে কণ্ঠে দৃঢ় কিন্তু কঠিন না করে বলে, তুমি তোমার পথ বেছে নিয়েছিলে, আমি আমারটা পেয়েছি। এখন দুজনের পথ আলাদা, তাই মাঝখানে কি হয়েছে সেসব কথা না হয় এখন নাই ভাবি। আমার মনে হয় সেসব ভুলে যাওয়াই এখন আমাদের দুজনের জন্য মঙ্গল। ঠিক তখনই অরিন পাপ্পা বলে দূর থেকে দৌড়ে আসে। মেয়ের ডাক শুনে অমিতের মুখে মুহূর্তেই এক অন্যরকম আলো ফুটে ওঠে। সে হাত বাড়িয়ে দেয়, অরিন এসে তার কোলে উঠে পড়ে আর সে মেয়ের গালে একটা চুমু খায়। তারপর অমিত অরিনকে কোলে উঠে দাঁড়ায়। আমাকে যেতে হবে বলে অমিত হাঁটা ধরে, সে আর থামে না। এদিকে রুহি বসে থাকে আর অমিতের চলে যাওয়া দেখে। হয়তো আজ অমিতের এই পরিবর্তন তার ভিতরে আফসোসটাকে আরও গাঢ় করেছে। দিনগুলো রনির ভীষণ ব্যস্ততায় কাটে। কাজের ভেতর নিজেকে সে এমনভাবে ডুবিয়ে রাখে যাতে ব্যস্ততার ঘন কুয়াশায় ঢেকে যায় তার অতীতের সব স্মৃতি। ক্লান্ত ঘামের মতো বাতাসে মিশে যায় একসময় যে নামটি তার প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে মিশেছিল, ঐশী। আর ধীরে ধীরে এখন সেটাই হচ্ছে। রনি আর আগের মতো ঐশীকে নিয়ে ভাবে না। আবার সে পুরোপুরি ভুলে গেছে এমনটাও না।
কোথাও না কোথাও মনের গভীর থেকে তো গেছেই সেই অমলিন ক্ষত। প্রায় মধ্যরাত ছুঁই ছুঁই, চারপাশ নিস্তব্ধ, অন্ধকারে ডুবে আছে সবকিছু। সেই অন্ধকারের মাঝে নিজের রুমে বিছানার উপর বালিশে হেলান দিয়ে বসে আছে রনি। হাতে ধরা মোবাইলের ক্ষীণ আলোয় আলোকিত তার মুখের এক অংশ। ঠোঁটে কোণে এক টুকরো মৃদু হাসি, তবে এই হাসির উৎস আর আগের মতো না। একসময় এই হাসির পেছনে ছিল ঐশীর মুখ, তার স্মৃতি, তার কল্পনা। এখন সেই জায়গাটি ধীরে ধীরে দখল করে নিচ্ছে এক অচেনা নাম, উড়ো চিঠি। সবকিছু শুরুটা ছিল এরকমই। একদিন রনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকায় স্ক্রল করছিল। অসংখ্য পরিচিত অপরিচিত নামে ভিড়ে আংশিক ভাবে তার চোখে পড়ে এক অদ্ভুত নামের আইডি, উড়ো চিঠি। নামটার মধ্যে ছিল এক ধরনের রহস্যময় আকর্ষণ, যা উপেক্ষা করার ক্ষমতা রনির ছিল না। কৌতূহলবশত ঢুকে পড়ে প্রোফাইলে, আর ঢুকেই অবাক। বেশিরভাগ পোস্টে ত্যাগ করা সঞ্জনা ঐশী নামের একটা আইডি। রনির বুকের ভেতর কেঁপে ওঠে নামহীন এক অনুভূতিতে। কোনো দেরি না করে সে ঢুকে পড়ে সেই প্রোফাইলে। যদিও প্রোফাইলটা লক করা, তবুও প্রোফাইলের ছবিটুকুই যথেষ্ট ছিল তাকে চিনে নিতে। দেখে এইটাই তার ঐশীর ফেসবুক আইডি, সেই মানুষ যাকে ঘিরে তার সমস্ত স্বপ্ন, সমস্ত কল্পনা। এক মুহূর্ত দেরি না করে রনি উড়ো চিঠির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে এবং মনের সাথে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ইনবক্সে একটা মেসেজ পাঠায়। কে আপনি? আমায় চেনেন? ওখান থেকেই শুরু। প্রথমে অপরিচিত হতে পরিচিত হওয়ার দীর্ঘ সেতুর কথোপকথন। তারপর একসময় রনি সাহস করে ঐশী কথা তোলে। উড়ো চিঠি জানে সে ঐশীকে ছোটবেলা থেকে চেনে। বলতে গেলে তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক। এই কথাই রনি মনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এতদিন যে মানুষটাকে খুঁজে নেওয়ার একটা মাধ্যমের জন্য সে অস্থির ছিল, এখন তার প্রতিটি মুহূর্তের খবর জানার এক অদ্ভুত সুযোগ এসে দাঁড়িয়েছে তার সামনে। এ যেন তার কাছে একটা নিয়ামত। এরপর থেকে রনি দিন রাতের এক নতুন অভ্যাস তৈরি হয়। উড়ো চিঠি যখনই ঐশীকে ট্যাগ করে কোনো স্টোরি দেয়, হোক তা কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোনো রেস্টুরেন্টে বসে কাটানোর সময়, রনি সঙ্গে সঙ্গে সিন করে মেসেজ করবে। তারপর ঐশীকে ঘিরে শুরু হলো দীর্ঘ আলাপ। সময় এগিয়ে চলে, কিন্তু এই অদ্ভুত রহস্যের অমীমাংসিতই থেকে যায়। উড়ো চিঠি আসলে কে? তার চেহারা কেমন? তার প্রকৃত পরিচয় কি? রনি এতদিনে কিছুই জানে না, তবু সে মানুষটার সাথে কথা বলে যায় শুধুমাত্র ঐশীর জন্য। আর ততদিনে উড়ো চিঠিও জেনে যায়, বুঝে যায়। সঙ্গে রনিও বলে তার উড়ো চিঠির সাথে কথা বলার আগ্রহ আসলে ঐশীর জন্যই। এটাও বলে তার জীবনে ঐশীর গুরুত্বটা কতটা গভীর, কতটা প্রগাঢ়, কতটা সে ঐশীকে ভালোবাসে। কিন্তু সময় কি সবসময় সব কিছু একরকম রাখে? সেদিন সমস্ত সাহস জড়ো করে রনি যখন তার মনের কথা জানায় ঐশীকে, বহুদিনে জমে থাকা অনুভূতি এক নিঃশ্বাসে প্রকাশ করে তার কাছে, আর বিনিময়ে পায় শুধু নির্মম প্রত্যাখ্যান। সেদিন থেকে রনি নিজের ভেতরেই আমিটাকে গুটিয়ে নেয়। এই স্বার্থপর দুনিয়া, এই ভার্চুয়াল জগৎ, সব কিছু থেকে দূরে সরে যায়। কয়েকদিনের জন্য গুম হয়ে যায় সে। তারপর একদিন আশঙ্কিকই সে আবার অনলাইনে ফিরে আসে। দেখে ইনবক্সে উড়ো চিঠির একটা অপঠিত মেসেজ। বেঁচে আছেন নাকি হারিয়ে গেলেন? একটা প্রশ্ন আবার শুরুর কথা। একটি পর্যায়ে রনি উড়ো চিঠির কাছে জানতে চায়, তুমি যখন ঐশী সম্পর্কে এত কিছু জানো, তাহলে নিশ্চয় এই ব্যাপারটাও জানতে যে ঐশীর বিয়ে ঠিক, তার জীবনে অন্য কেউ আছে। তাহলে আমাকে থামালে কেন? কেন সত্যটা আমার কাছ থেকে গোপন রেখেছো? রনির প্রশ্নগুলো ছিল কঠোর, কষ্টে ভরা। উড়ো চিঠির উত্তর ছিল সংক্ষিপ্ত, নির্ভেজাল। সে এই বিষয়ে সত্যি কিছু জানেন না। ঐশী তার কাছে সব কিছু শেয়ার করলেও এই বিষয়টা নিয়ে কখনো কোনো কিছু বলেনি। প্রথমে রনির অবিশ্বাস, তারপর মেয়েটা নানাভাবে বোঝালে রনি বুঝতে বাধ্য হয় মেয়েটা সত্যি এই বিষয়ে কিছুই জানে না। এরপর শুরু হয় আরেকটা নতুন অধ্যায়। ভেঙে পড়া রনিকে আবার স্বাভাবিক করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় উড়ো চিঠি। কখনো অদ্ভুত কথা লিখে, কখনো অকারণ হাসির মুহূর্ত তৈরি করে লেখে। সে চেষ্টা করতে থাকে রনির মন ভালো রাখার, আর সে সফলও।
ধীরে ধীরে রনির ভাঙ্গা মন এখন আবার জোড়া লাগতে শুরু করে। এভাবে আজ মেসেজ করতে করতে প্রায় রাত 12টা পেরিয়ে গেছে। একটা পর্যায়ে ওর চিঠির একটা মেসেজ। কিছু মনে না করলে একটা কথা বলি। রনি একটু থামে, তারপর টাইপ করে। ওপাশ থেকে একটু সময় নিয়ে উত্তর আসে। বলুন। ওপাশ থেকে একটু সময় নিয়ে উত্তর আসে। আমরা কি একবার দেখা করতে পারি? রনের আঙ্গুল থেমে যায় স্ক্রিনের উপর, ভুরু কুঁচকে যায় হালকা। অপ্রত্যাশিত প্রশ্নে কোনো উত্তর খুঁজে না পেয়ে সে টাইপ করে। হঠাৎ? হঠাৎ কেন বলছেন? প্রায় 3-4 বছর আমাদের মধ্যে কথা হচ্ছে, এখনো কি আপনার মনে হচ্ছে না আমাদের একবার সামনাসামনি দেখা করা উচিত? রনি কিছুক্ষণ চুপ থাকে। অদ্ভুত এক কৌতূহল কাজ করে তার মধ্যে। টাইপ করে। তা ঠিক, তবে এটা কখনো ভেবে দেখিনি। একটা সত্যি কথা বলবেন? কি? আপনার মনে কি কখনো আমাকে জানার বা দেখার কৌতূহল জাগেনি? তা তো অবশ্যই জেগেছে, তবে মনের দ্বিধার বলেন না বা অনীহা এসবের কাছে হেরে গেছি। এত বছরে এখনো দ্বিধার ঘোর কাটেনি? এখন কিছু কেটেছে, কারণ প্রস্তাবটা আপনার পক্ষ থেকে এসেছে। তাহলে দেখা করা যাক। কবে, কোথায়? আপনি ঠিক করুন না, সব আমার দিক থেকে হলে কেমন দেখায় না? রনি কিছুক্ষণ ভেবে টাইপ করে। আপনি ঢাকায় আছেন তো? হুম। তাহলে কাল গার্ডেন কিচেনে দেখা করা যাক। খারাপ না, জায়গাটা শান্ত, কথা বলা যাবে ঠিক মতো। ঠিক আছে। রনির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে, কারণ তার ইচ্ছে অপরিচিত মানুষটা আসলে দেখতে কেমন তা দেখার। সে এই মেসেজটা সেন্ড করতে যাবে, ঠিক তখনই তার পাশে রাখা আরেকটা মোবাইল কেঁপে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে ঝামেলা কলিং। দেখে রনির মুখটা মুহূর্তেই বিরক্তি দিতে শক্ত হয়ে যায়। এই মেয়েটা আবার এত রাতে কল, নিশ্চয় আমার মাথা চিবিয়ে খাওয়ার স্বপ্ন দেখে ঘুম ভাঙিয়েছে, তাই আর দেরি না সত্যি সত্যি চিবিয়ে খেতে কল দিচ্ছে। এই মেয়েটাকে শুধু জীবনের সাথে না, জড়ালে জীবনটা আজ শান্ত হতো। সিরিয়াল বানিয়ে দিয়েছে। বলে কলটা কেটে দিতে কেউ থেমে যায় সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করে। বিরক্ত গলায় সোজা সাপটা বলে ওঠে। সমস্যা কি তোমার? রাত কয়টা বাজে জানো? নাকি ইচ্ছে করে মানুষের ঘুম নষ্ট করো? ওপাশ থেকে একটু নীরবতা, তারপর উর্মি মিষ্টি কণ্ঠে রসিকতার অবাক ভঙ্গির প্রশ্ন। আপনি ঘুমাচ্ছেন, তাহলে স্বপ্নে এসে আমার ঘুম ভাঙালো কি? গনগনিয়ে বলে ওঠে রনি। যেটা ভাবছিলাম। এরপর আবার উঁচু স্বর করে উর্মির কথার প্রতিবাক্যে জবাব। ফাজলামো করো? এভাবে বলছেন কেন? আমি আপনার বেআইন লাগি না যে ফাজলামো করব। কলটা আমি আপনার প্রয়োজনেই দিয়েছি। যেভাবে স্বপ্নে এসে ঘুম ভেঙে দিলেন, ভাবলাম হয়তো আমাকে মিস করছেন, তাই কল দিয়েছি। নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবো কবে থেকে? যেদিন থেকে আপনি আমার জীবনে ঢুকেছেন। ডায়লগ মারা বাদ দাও, কলটা কেন করেছো সেটা বলো। বড় অভাবে আছি, কাল ভার্সিটিতে যাওয়ার ভাড়া নেই। যদি আপনি কিছু টাকা অ্যাকাউন্টে দিতেন খুব উপকার হয়। আমার অ্যাকাউন্টে দিতে বলছি না, আপনার অ্যাকাউন্টেই দেন। আমার ব্যাংক কার্ডের সবগুলো টাকা যেভাবে পারলে উড়াল, এখন আবার কোন সাহসে আমার কাছে টাকা চাচ্ছ? ভুল বললেন, টাকা উড়াইনি, বিনিয়োগ করেছি। কোথায়? শপিং মলে? না, আপনার উপর। মনে নাই কিছু টাকা দিয়ে যে আপনার জন্য গিফট পাঠালাম? ওগুলো তুমি গিফট বলো? আমার টাকা দিয়ে আমার জন্য অপ্রয়োজনীয় জিনিস কিনে পাঠানো। অপ্রয়োজনীয়? একটু নীরবতা, তারপর আবার উর্মি নরম কেমন এক ভেজা কণ্ঠে বলে ওঠে। তাহলে সেদিন একা একটা মেয়েকে অপরিচিত জায়গায় ফেলে যাওয়াটা কি খুব প্রয়োজনীয় ছিল? উর্মির বলা বাক্যটা তার কণ্ঠস্বর কেমন জানি রনিকে নাড়িয়ে দিল। সে চুপ। উর্মি আরও বলে। একটা মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করতে নিয়ে গিয়ে তারপর রাতের অন্ধকারে একা রেখে চলে যাওয়াটা, সেদিন ওটা কি খুব দায়িত্বশীল কাজ ছিল নাকি প্রয়োজনীয়? রনি শীতল অপরাধের স্বর। আমি তোমাকে টাকা দিয়েছি, নিজের সবগুলো কার্ড নিয়ে কার্ড দিয়ে এসেছি যাতে তুমি নিরাপদে বাসায় ফিরতে পারো। উর্মি হালকা ভেজা হাসি হেসে বলে। ও তাই? আমি ফিরেছি তো, চিন্তা করবেন না। তবে ভাবলাম যে টাকা দিয়ে আপনার দায় সারতে চেয়েছেন সেটা একটু মেমোরেবল করে রাখি। তাই সব উড়িয়ে দিলে? উড়াই নাই, ব্যবহার করেছি। পয়েন্টে আসো। আর কত টাকা দিলে আমার করা সেদিনের ভুল থেকে আমায় মুক্তি দিবে? মানে? মানেটা খুব সহজ। কত টাকা দিলে তুমি আমার পিছু ছাড়বে?
আচ্ছা সেটা, তাহলে বলবো টাকাটা আপনার মুডের উপর ডিপেন্ড করে। মানে আপনি যত রাগ দেখাবেন তত কম লাগবে। তুমি কি এই প্রশ্নের সহজভাবে অ্যান্সার দিতে পারো না? আপনি কি অহংকারের জুতাটা খুলে মাটিতে পা রাখতে পারেন না? বলা হয়েছে তাহলে এবার কল রাখো। আত্মসম্মান থাকলে আর কল দেবে না আমায়। দেখা করুন কাল, নিজের ব্যাংক কার্ডগুলো এসে নিয়ে যান, কারণ ওইগুলো নিচেই চাপা পড়ে আছে আমার আত্মসম্মান। আমি চট্টগ্রামের বাইরে আছি, ফিরলে গিয়ে নিয়ে আসবো। দয়া করে আমার আর বিরক্ত করো না। আমি আপনাকে বিরক্ত করি? হ্যাঁ, বিরক্ত করো। আর আপনি? আমি কি? কিছু না, ভালো থাকবেন। আর যখন তখন মানুষের ভাবনায় আসা বন্ধ করে। কথাটা বলেই উর্মি রনির মুখের উপর কলটা কেটে দেয়। এক মুহূর্ত রনি ফোনটা কানে ধরে রাখে আর চিত্রকে প্রশ্ন করে, মেয়েটা শেষে কি বললো আর কিবা বোঝাতে চাইলো? একটু সময় তারপর রনি ফোনটা নামিয়ে আবার হাতে তুলে নেয়। আগের ফোনটা স্ক্রিনে টাচ করতেই দেখে অরুচিটির চ্যাট বাক্স। মেসেজ এসেছে। কি হলো, কিছু যে বলছেন না? রনির ঠোঁটে হালকা হাসি ফিরে আসে। সে টাইপ করে। কিছু না, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। ওপাশ থেকে রিপ্লাই আসে সঙ্গে সঙ্গে। আমাদের দেখা করা প্ল্যানটা কিন্তু সিরিয়াসলি নিচ্ছি। কেন না, অবশ্যই। তাহলে কাল দেখা হচ্ছে গার্ডেন কিচেনে সন্ধ্যা 7টায়। সময় নিয়ে কোনো সমস্যা আছে আপনার? কারণ দিনে আমি বিজি থাকবো, শিডিউলে অবসর সময় নেই। না, সমস্যা থাকবে কেন? শুধু একটাই রিকোয়েস্ট, কাল যতই কিছু হোক আমাকে আমার বাসার নিচে ড্রপ করে দিতে হবে। বুঝিনি তো, রাতের ব্যাপার স্যাপার। আর আমারও কখনো এভাবে রাতে বের হওয়া হয়নি। কেন না, অবশ্যই পৌঁছে দেবো। বলতে গেলে এটা তো আমার দায়িত্ব। এভাবে তাদের মাঝে কথা চলতে থাকে। পরের সন্ধ্যা, ঢাকা শহর। রাত নামার পরও আলোর ঝলকানিতে পুরো শহর দিনের মতোই জেগে ওঠে। একটা অভিজাত রেস্টুরেন্টের গার্ডেন কিচেন। নরম আলো, চারপাশে পরিমিত কোলাহল, কথা বলার জন্য একদম পারফেক্ট পরিবেশ। রনি আগে থেকে এসে বসে আছে, মোবাইল ঘাঁটছে আর একটু পরপর হাতে থাকা ঘড়িটার পানে তাকাচ্ছে। আজকে এই মিটিংটা তাকে ভীষণ অস্বস্তি করে তুলছে, কারণ একজন মানুষ যাকে সে কখনো দেখেনি, কিন্তু তবুও যার সাথে তার এতদিনের অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাকে সে সামনাসামনি দেখবে। রনির জন্য অপেক্ষার অন্তিম মুহূর্ত। তার পাশে এসে থামে কেউ একজন, কণ্ঠ থেকে ভেসে আসে। সরি, একটু লেট হয়ে গেল। কণ্ঠটা শোনা মাত্রই রনির বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। সে চমকানো চোখে মাথা তোলে, দেখে সামনে দাঁড়িয়ে উর্মি ঢাকায়, কারণ সে ঢাবিতে পড়ে আর বর্তমানে তাই ঢাকায় আছে। তাতে তার চোখে বিস্ময়ে শুরু হয়ে আসে মুখে। তুমি? উর্মি স্বাভাবিকভাবে চেয়ার টেনে বসে পড়ে, হালকা ঠোঁটে হালকা হাসি টেনে বলে, হ্যাঁ আমি। মনে হচ্ছে খুব বেশি অবাক করে দিলাম। তুমি এখানে কেন এসেছো? উর্মি একটু ঝুঁকে আসে টেবিলের ওপর, তারপর বলে, আপনার সাথেই তো দেখা করতে এসেছি। রনি ভুরু কুঁচকে যায়। ড্রামা করো না উর্মি, আমি এখানে। কথাটা শেষ করতে পারে না রনি, তার মধ্যে উর্মি নিজের ফোনের স্ক্রিনটা অন করে রনির পানে ঘুরিয়ে দেয়। স্ক্রিনে রনির দেওয়া শেষ মেসেজ। আমি এসে গেছি, আপনি কোথায় আছেন তো? রনির চোখ স্থির হয়ে আছে স্ক্রিনে কয়েক সেকেন্ড, তারপর খুব ধীরে সে চোখ তোলে উর্মির পানে, কণ্ঠ নিচু স্বরে দুটোই শব্দ। তাহলে তুমি? উর্মির ঠোঁটে হালকা রহস্যময় হাসি। হ্যাঁ, পুরো চিঠি আমি, আমারই ফেসবুক আইডি। মানে এতদিন তুমি আমার সাথে? রাগে লাল হয়ে ওঠে রনি, কঠোর গলায় বলে ওঠে। এইসব করার মানে কি? এইসব নাটক করার কি দরকার ছিল? উর্মি রনির প্রশ্নে উপেক্ষা করে ডাক দেয়। ওয়েটার। রনি চাপা স্বরে রুক্ষ স্বর। ইয়ার কি হচ্ছে? আমার প্রশ্নের অ্যান্সার না দিয়ে তুমি ওয়েটারকে কেন ডাকছো? ওমা, কিছু অর্ডার করব না, শুধু শুধু বসে থাকলে তো ওনারা আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। অন্তত দুটো কফি অর্ডার করি। আমি এখানে তোমার সাথে কফি ডেটে আসিনি যে তুমি কফি অর্ডার করবে। দয়া করে 5 মিনিট চুপ থাকবেন। চোখ বন্ধ করে আমাকে উর্মি না ভেবে যার সাথে দেখা করতে লাট সাহেব সেজে এসেছে সেই উড়ু চিঠি ভাবুন না। উর্মি কথাটা বলার সঙ্গে সঙ্গে ওয়েটারের বিনম্র ভঙ্গি, শীতল স্বর। এক্সকিউজ মি ম্যাম। উর্মি তাকায়। কিছু অর্ডার করবেন? জি, দুটো কোল্ড কফি।
আমি কোল্ড কফি খাই না। রনি তীক্ষ্ণ স্বরে তার ছিল জবাব। তবে আজ খাবে, নিজ থেকেই খাবে, নিজের মাথা ঠান্ডা করার জন্য হলেও। উর্মি রনিকে কথাটা বলেই আবার ওয়েটারকে বলে,